মুহূর্তে তৃণমূল একেবারে দুভাগে বিভক্ত, একটা হচ্ছে ভালো তৃণমূল আর একটা হচ্ছে কালীঘাট তৃণমূল। আমরা সবাই জানি যে এই তকমাগুলো তৃণমূলের পেছনে পড়ে গেছে। দাদা একটা কথা বলুন, যে আপনাদের সরকার এসে কি মধু ছড়ালো যে তৃণমূল গত 15 বছর ধরে থাকার পরে এইরকম একটা আড়াআড়ি ভাগ হয়ে গেল? রাজ্য তো বটেই, 20 জন এমপি তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বকলমে তো বিজেপি এনসিপিতে গিয়ে নাম লেখালেন। দেখুন, তারা ইন্ডিয়াকে সাপোর্ট করছেন, মানে তো সরাসরি বিজেপিকেই সাপোর্ট করে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে ভালো তৃণমূল খারাপ তৃণমূল এসব বিশ্বাস করি না। তৃণমূল মানে খারাপ, তৃণমূল ভালো হয় না, এটা ব্যক্তি সৌরভ শিকদারের মত, এটা বিজেপির একজন সাধারণ কর্মী তার মত। তৃণমূল মানে ভালো তৃণমূল হয় না, তৃণমূল মানে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আগে তাহলে সেই, তিনিও তো তখনও তৃণমূল ছিলেন যখন আপনাদের সরকারেই রেলমন্ত্রী হয়েছিলেন। আমাদের সরকারে খালি রেলমন্ত্রী হয়েছিলেন না, তখন আমাদের দিল্লির নেতারা না চাইলে তৃণমূল দলটার জন্ম হতো না। এবং আমার কাকা প্রয়াত তপন শিকদার তখন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ছিলেন। উনি কিন্তু ঘোর বিরোধী ছিলেন এই তৃণমূলের মানে তৃণমূলের পাশে দাঁড়ানোর জন্যে। কারণ উনি বলেছিলেন রাজনৈতিক ভ্যাকুয়াম কোনোদিন থাকবে না, এবং সেই ভ্যাকুয়ামটা পূর্ণ কিন্তু বিজেপি করবে। আজকে 97-98 থেকে 2026-এ এসে আমরা ক্ষমতায় এলাম, এই এতগুলো বছর কিন্তু নষ্ট হয়ে গেল। কিন্তু কি করে দাদা আপনি এই কথাটা বলেন, একটু থামাচ্ছি। কারণ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিঙ্গুর নন্দীগ্রামে সিঙ্গুরে আন্দোলন চালাচ্ছেন, তখন রাজনাথ সিংকে তার মাথার কাছে আমরা দেখেছি, সবাই জানি। অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ঢুকে মাথা নিচু করে তার মাকে প্রণাম করে গেছেন, সেইটাও আমরা দেখেছি। তাহলে তখন কি মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াশিং মেশিনে পরিষ্কার ছিলেন, এখন কি ওয়াশিং মেশিনে ধর্ম নিভিয়েছেন? তখন এনডিএ শরিক ছিল, তখন উনি এনডিএর মন্ত্রী ছিলেন, বাজপেয়ীজি রাজনাথজি জোট ধর্ম নিভিয়েছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বাকি 15 বছরে 350 বিজেপির কর্মীকে খুন করেছে, আমি তো সেটা ভুলে যাব না। আমি তো সেই 350টা বিজেপির কর্মীর যে খুন হয়েছে তার মধ্যে 8টা-10টা এরকম আমার সহকর্মীদের লাশ আমিও কাঁধে নিয়েছি। আমাকে এই উত্তর দমদমে মেরে রক্তাক্ত করে নিমতা থানার মধ্যে ফেলে দিয়েছে 2018-তে। প্রাণে মরে যেতাম সেদিন আমার সহকর্মীরা না থাকলে। এই তৃণমূল তো ভালো তৃণমূল, অন্তত আমি তো কোনোদিন বলবো না। তৃণমূল খারাপ ছিল, খারাপই থাকবে। তাহলে এই যে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা বৈঠক করছেন, দেব করছেন, জুনমালিয়া করছেন, অনেকে বৈঠক করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। দিল্লিতে আমরা দেখছি যে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার তারা বৈঠক করছেন। সবাই বলছে, দাদা আমি প্রশ্নটা করি, সবাই বলছেন যে বিজেপির এখন সংখ্যা দরকার বিল পাস করাতে। তাহলে কি সেই কথাটাই প্রযোজ্য, এভরিথিং ইজ ফেয়ার, ওয়ার অ্যান্ড লাভ? দেখুন, আমি একজন সামান্য কর্মী, পার্টি আমাকে টিকিট দিয়েছে, আমি জিতে বিধায়ক হয়েছি। আমাদের সর্বভারতীয় দল, আমাদের সর্বভারতীয় নেতারা যা নির্দেশ দেবেন সেটা মানতে হবে। মনের থেকে আমি কোনোদিন ভালো তৃণমূলকে মেনে নিতে পারবো না। আমি একজন দলের অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ সৈনিক। দল আমাকে যা বলবে আমাকে তাই করতে হবে। দল যদি বলে কালকে ভালো তৃণমূল, সো কল্ড কোট আনকোট ভালো তৃণমূলের কাউকে গিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করে অফিসে পৌঁছে দিতে, আমাকে তাই করতে হবে। কিন্তু আমি তো সেটা কি খুব খুশির সাথে করতে পারবো? কোনোদিন পারবো না। আমি এই কথাটাকে যে খুশির সঙ্গে কথাটা যদি কোট করি, একটা কথা বলছি, আপনি বলছেন যে তৃণমূল কখনো ভালো হয় না, আপনি এই কথাটা বলছেন? একদম বলেছেন তৃণমূল কখনো ভালো। আবার বলছি, আপনার দলের মুখ্যমন্ত্রী তো তৃণমূল থেকে এসেছেন বিজেপিতে। মুখ্যমন্ত্রী তৃণমূল থেকে এসেছেন না, মুখ্যমন্ত্রী তৃণমূল থেকে প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বুকের পাটা লাগে এটা করতে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মুখের উপরে বলে এসছেন তুমি ভুল, তুমি দেশ বিরোধী। সেই জন্যেই সে আজকে আমার মুখ্যমন্ত্রী। তার নেতৃত্ব মানতে আমার এক ফোঁটা বুকে লাগে না। যবের থেকে দলে এসছে তবের থেকে লাগেনি। অত্যন্ত শ্রদ্ধার সাথে মাথায় করে আমার মতো অনেক একদম আদি বিজেপি কর্মীরাও শুভেন্দু অধিকারীকে বসিয়ে রেখেছে। এই সৎসাহসটা কজন দেখাতে পেরেছে? শুভেন্দু অধিকারী 4টে ডিপার্টমেন্টের মন্ত্রী ছিলেন,
নাম্বার 2 তো না হলেও নাম্বার 3 তো ছিলেন তৃণমূলে। তার কি দরকার ছিল এই অনিশ্চয়তার মধ্যে এসে বিজেপি ক্ষমতায় আসবে 26-এ? কেউ নিশ্চিতভাবে তো তখন উনি জানতেন না। উনি ছেড়ে যখন বেরিয়ে এসেছিলেন 21-এ পার্টি হেরে আমরা 77টা সিট পেয়েছি। উনি তারপরে 5 বছর চোখে চোখ রেখে লড়াই করে গেছে। এইটা হচ্ছে একজন সৎ রাজনৈতিক, একজন ডেডিকেটেড দেশপ্রেমী রাজনৈতিকের পরিচয়। যে আমার দল ভুল করছে, আমি তার যে দল থেকে আমি দাঁড়িয়েছি সে তাকে অবধি ছাড়েনি, তার সমালোচনা করে বেরিয়ে এসছে। আপনি একটা দ্বিতীয় শুভেন্দু অধিকারী দেখান তো, ওখানে মুকুল রায় এসেছিল, ফিরে যেতে হয়েছে কেন? শুভেন্দু অধিকারীর নামে কয়েকশো মামলা করেছে, ফিরে গেছিলেন উনি। এতবার হামলা হয়েছে, প্রাণঘাতী হামলা হয়ে গেছে, ফিরে গেছেন উনি। উনি কিন্তু লড়াইটা চোখে চোখ রেখে এগিয়ে দিয়েছিলেন। সেই জন্য আজকে আমার মুখ্যমন্ত্রী, কারণ আমি গর্বিত আমি ওনার আন্ডারে কাজ করছি। এবার যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোট আনকোট ভাইপো বলে যাকে আপনারা চিহ্নিত করেন এবং আপনারা বিভিন্ন সময় বলেন। সাধারণ মানুষ, মানে যারা ট্রেনে বাসে ট্রামে বা চায়ের দোকানে আলোচনা হয় যে বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা গাঁট ছড়া আছে ওপর লেভেলে, যার ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় কই অ্যারেস্ট তো হচ্ছেন না, ড্যাং ড্যাং করে তিনি এবার চলে যাবেন আমেরিকাতে চোখের চিকিৎসা করাতে, যদি আর না ফেরেন। সুপ্রিম কোর্ট বুঝবে, যারা অনুমতি দিয়েছেন তারা দায় নেবেন। আমাদের এখানে রাজ্য সরকারের আইন ব্যবস্থা, রাজ্য সরকারের পুলিশ বারবার তার অপোজ করেছে, অভিযোগকারীরা বারবার অপোজ করেছে। তারপরে আমাদের দেশে দেখুন, আদালতের উপরে তো কেউ কথা বলতে পারে না। কিন্তু কালকে যদি ফিরে না আসে, তাহলে যারা পারমিশন দিয়েছেন সেই জবাবদিহি কিন্তু তাদের দিতে হবে। কিন্তু সত্যিই কি কোনো গাঁটছড়া রয়েছে? তাহলে মানুষ এই কথা বলে কেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির ওপরের লেভেলের একটা গাঁটছড়া বাঁধা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বিজেপির গাঁটছড়া বাঁধা থাকলে 350 প্রাণ চলে যেত না এইভাবে। এখানে যেখানে বসে আপনাকে আমি ইন্টারভিউ দিচ্ছি, এখান থেকে 5 কিলোমিটার দূরে কাকুরগাছি বলে একটা জায়গা আছে। অভিজিৎকে ওইভাবে মরতে হতো না 21-এ, যেভাবে নৃশংসভাবে সে এবং তার পোষা সারমেয়গুলোকে অবধি মেরে ফেলেছিল। গাঁটছড়া থাকলে তো তাহলে একটা কোনো বিজেপির নেতা ফোন করতো, আজকে এরকম 350 অভিজিতের প্রাণ বেঁচে যেত। কিন্তু এই প্রশ্নটা আমি করছি বা আমরা করছি না, এই প্রশ্নটা অমিত শাহকে করা হয়েছিল। আপনার নিশ্চয়ই মনে আছে গত ডিসেম্বর মাসে ভোটের আগে যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসেছিলেন, বিজেপির কর্মীরা প্রশ্ন করেছিলেন যে এত প্রমাণ থাকা সত্ত্বেও কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে না। অমিত শাহজি উত্তরটাও কি দিয়েছিলেন নিশ্চয়ই মনে আছে। 3 মাস হলো সরকার এসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এতবার এবং তার আত্মসহায়ককে প্রতিদিন ডেকে জেরা করা হচ্ছে। শুনুন, একটা লোক দেখানো অ্যারেস্ট করে তো কোনো লাভ নেই, তথ্য প্রমাণ সহ অ্যারেস্ট করা দরকার। এবং আমি আপনাকে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন, তৃণমূলের কোনো ভ্রষ্ট নেতা এই সরকারের থেকে ছাড়া পাবে না।